যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য এবং যাচাইযোগ্য তাই কিন্তু বিজ্ঞানের কথা বলে। আর সে কারণেই বিজ্ঞানের যারা ছাত্রছাত্রী তাদেরকে কোনো কিছু দিয়ে ভুলভাল বুঝিয়ে চুপ করিয়ে রাখা যায় না। যে কারণেই আমরা এই মঞ্চেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর সেখান থেকে যে প্রশ্ন উঠে আসছে তাই শুনে দিচ্ছি স্টুডেন্টসদের দিকে। নমস্কার, আপনাদের স্বাগত জানাই ডিডি বাংলা এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম যৌথ উদ্যোগে আয়োজিত কোয়েস্ট 3.0-তে। যেমনটা বলছিলাম, এখানে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা হয়, সেখান থেকে প্রশ্ন উঠে আসে এবং তার উত্তর দেয় জেলার ছাত্রছাত্রীরা। তেমনি আজ দুটো টিম আমাদের সঙ্গে রয়েছে, টিম পিসি রে এবং টিম এমএন সাহা। টিম পিসি রে কে রিপ্রেজেন্ট করছে সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। তোমরা তোমাদের পরিচয় দাও। Hello, I am Aishani Biswas from class 11. তুমি? Hello, I am Ryan Lewis of class 9. Hello, I am Ognijita Chakraborty from class 9. ওকে, এবার দেখে নেওয়া যাক টিম এমএন সাহা তাদেরকে কারা রিপ্রেজেন্ট করছেন। হেয়ার স্কুল, কলকাতা। তোমরা তোমাদের পরিচয় দাও। Hello, I am Priyanshu Ghosh, class 10. Hello, I am Krishnendu Bhuiya from class 10. Hello, I am Bitan Ghosh from class 10. তোমাদের পরিচয় তো পেয়ে গেলাম, কিন্তু তোমরা কি জানো এখানে কি হতে চলেছে? একটু জানিয়ে দিই, এখানে হতে চলেছে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। সেখান থেকে উঠে আসবে প্রশ্ন, থাকবে 3টি রাউন্ড। প্রথম দুটো রাউন্ড হবে সরাসরি প্রশ্নোত্তরের, অর্থাৎ তোমাদের কাছে সরাসরি প্রশ্ন আসবে। সেই প্রশ্নের উত্তর শুরু করার জন্য তোমার সময় পাবে 20 সেকেন্ড। যদি তোমরা উত্তর দিতে না পারো তাহলে তোমাদের কাছে চলে আসবে বোনাস হিসেবে। তোমরা উত্তর শুরু করার জন্য সময় পাবে 10 সেকেন্ড। সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, এবং যদি সঠিক উত্তর ওরা দিতে না পারে তোমাদের কাছে চলে আসবে বোনাস হিসেবে 5 নম্বর। ওকে, এইবার মজাটা হচ্ছে এরপর আসবে বাজার রাউন্ড। সেখানে কিন্তু প্রশ্ন সরাসরি আসবে, তোমাদেরকে আগে বাজার প্রেস করতে হবে, তারপর উত্তর দেওয়ার সুযোগ পাবে। যারা আগে বাজার প্রেস করবে তারা উত্তর শুরু করার জন্য সময় পাবে 10 সেকেন্ড। সঠিক উত্তর দিলে পাবে 10, কিন্তু যদি সঠিক উত্তর দিতে না পারো তাহলে কি হবে? -5। এই তো গেল নিয়মাবলী। দেখা যাক আজ এই এপিসোডে প্রথম এক্সপেরিমেন্ট কি হতে চলেছে। তবে এক্সপেরিমেন্টের জন্য প্রথমেই ডেকে নিতে হবে স্যারকে। প্লিজ স্যার। আজকে আমরা এই পর্বের সরাসরি রাউন্ডের প্রথমে যাব ক্লকওয়াইজ, অর্থাৎ টিম এমএন শাহ প্রথম, তারপর টিম পিসি রে, তারপর বাকি দুটি প্রশ্নের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ যাব। প্রথমে যাব টিম পিসি রের কাছে, তারপর আসবো টিম এমএন শাহর কাছে। তো আজকের এই প্রশ্নের আগে আমি ডেকে নেব আমার সহকর্মীকে, মিস্টার সীমন্ত কর্মকার। তো বরাবরের মতোই আমাদের কাছে রয়েছে প্রশ্ন, এবং প্রশ্ন হচ্ছে পরীক্ষা সংক্রান্ত, তাই আমাদের কাছে রয়েছে একটি পরীক্ষা। আমরা প্রথমে দেখে নিই আমাদের পরীক্ষার সেটআপটি কী রয়েছে। আমাদের কাছে রয়েছে একটি খেলনা গাড়ি চাকাসহ, এবং তার সঙ্গে লাগানো রয়েছে একটি বৈদ্যুতিক পাখা। এই বৈদ্যুতিক পাখায় কিন্তু 9 ভোল্ট ব্যাটারি এবং একটি মোটর লাগানো রয়েছে, যা সুইচ অফ অন করে কিন্তু বৈদ্যুতিক পাখাটি চালানো এবং বন্ধ করা যেতে পারে। আর আমাদের কাছে রয়েছে একটি ধাতব পাত, তোমরা দেখতে পাচ্ছ। এই হলো আমাদের পরীক্ষার সরঞ্জাম। এবার প্রথম পরীক্ষার জন্য আমরা কিন্তু ধাতব পাতটিকে ব্যবহার করব না, আমরা শুধু গাড়িটির ওপর ফোকাস করব। এবার আমরা সুইচ অন করব এবং বৈদ্যুতিক পাখাটিকে চালু করব। ওয়াও, আমরা দেখতে পেলাম গাড়িটি কিন্তু সরে আসছে এই দিকে। বৈদ্যুতিক পাখা চালু করার সঙ্গে সঙ্গে যেদিকে বাতাস বইছে তার উল্টো দিকে কিন্তু গাড়িটি চলে আসছে। এবার আমরা আরেকটি ইন্টারেস্ট এক্সপেরিমেন্ট করব। আমরা ধাতব পাতটিকে এবার যুক্ত করব গাড়ির সঙ্গে, এবং তারপর আমরা সুইচ অন করে দেখব কি হয়। তোমরা বলো তো কি হতে পারে? কোনো আইডিয়া? এটা প্রশ্ন না। আচ্ছা, চলো করে দেখি আমরা সেটাকে। ধাতব পাত লাগানো হলো, এবার আমি রিকোয়েস্ট করব সুইচটি অন করার। আশ্চর্য, ধাতব পাতটি রয়েছে এবং বৈদ্যুতিক পাখাটি কিন্তু ঘুরছে, তোমরা দেখতে পাচ্ছ, তবুও কিন্তু এই গাড়িটি কোনো নড়চড় করছে না। দুটি পরীক্ষা হলো, আরেকটি পরীক্ষা আমরা করে দেখব। ধাতব পাতটি এবার আমরা তো রাখবো, কিন্তু গাড়ির সঙ্গে অ্যাটাচ করে নয়, ডিট্যাচ করে গাড়ির সামনে রেখে দেবো, এবং তারপর করব সুইচ অন। তোমরা কেউ গেস করবে এই ধাতব পাতটি গাড়ির সামনে রাখলে কি হতে পারে? ওকে, চলো করে দেখি। ধাতব পাতটি সামনে রেখেছি, সুইচ অন করা হোক। এবার আমরা দেখতে পেলাম ধাতব পাতটি গাড়ির বাইরে রয়েছে, ধাতব পাতটি থাকা সত্ত্বেও কিন্তু গাড়িটি চললো এবং বাতাসের যেদিকে বইছে তার উল্টো দিকে এগিয়ে গেল। তো টিম এমএন শাহর কাছে প্রশ্ন হলো,
প্রথম ক্ষেত্রে যখন ধাতব পাতটি গাড়ির সঙ্গে লাগানো থাকে তখন কিন্তু গাড়িটির কোনো নড়চড় হয় না। অন্য ক্ষেত্রে যখন ধাতব পাত থাকে না বা ধাতব পাতটি গাড়ির সঙ্গে ডিট্যাচ করে সামনে শুধু রাখা থাকে তখন কিন্তু গাড়িটি, এক ক্ষেত্রে যখন ধাতব পাতটি লাগানো থাকে তখন গাড়িটির কোনো নড়চড় হয় না, অন্য ক্ষেত্রে যখন ধাতব পাতটি সামনে থাকে তখন গাড়িটি কিন্তু চলে আসে। তোমাদের কাছে প্রশ্ন হলো এই ঘটনার ব্যাখ্যা কী? তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। তোমাদের কাছে আছে 20 সেকেন্ড সময়। সময় কিন্তু কমে আসছে। 10 সেকেন্ড। এবার কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করা উচিত। 4 সেকেন্ড। 2 সেকেন্ড। না, দুঃখিত, সময়ের মধ্যে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারোনি। এবার এই প্রশ্ন বোনাস হিসাবে চলে যাবে টিম পিসির কাছে। তোমরা পাবে 10 সেকেন্ড। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে এটা হচ্ছে যে যখন ওটা গাড়ির সাথে যুক্ত করা হলো তখন ওটা একটা সিঙ্গেল বডি হয়ে গেছে, তাই জন্য অ্যাকশন আর রিয়াকশন, যেটা নিউটনস থার্ড ল অনুসারে, ওই লটা বলছে যে যদি একটা সিঙ্গেল অ্যাকশন যখন হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স অন্য বডির ওপর কাজ করবে, কিন্তু যখন এই ধাতু প্লেটটা যখন ওর ওপর লাগানো হলো ওটা পুরোটাই একটা সিঙ্গেল বডি হয়ে গেল, তাই জন্য ওটা অ্যাকশন রিয়াকশন যেহেতু আলাদা বডির ওপর কাজ করে তাই জন্য এখানে এটা কাজ করতে পারলো না। যখন ওটা আলাদাভাবে রাখা হলো তখন ওর দুটো আলাদা বডি যখন উইন্ডটা মুভ করছে তখন ওটা ওইটার ক্ষেত্রে কাজ করছে না। দুটো আলাদা বডি বলে ওটা যখন হাওয়াটা দিচ্ছে তখন ওটা উল্টো দিকে কাজ করছে, তাই জন্য ওটা পেছন দিকে মুভ হচ্ছে। একদমই সঠিক উত্তর, এবং তার সঙ্গে সঙ্গে টিম পিসিরে পেয়ে যাচ্ছে মূল্যবান 5টি নম্বর। তো প্রশ্নের উত্তরটি একটু বিশদে আমরা জেনে নিই। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত ক্রিয়া আছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি আলাদা বস্তুর উপর প্রযুক্ত হয় সাধারণত, কিন্তু বায়ুপ্রবাহের জন্য প্রয়োগ করা বল পাখার উপর সমান এবং বিপরীত বল প্রয়োগ করে, যা কিন্তু সিস্টেমটিকে প্রথম ক্ষেত্রে যেরকম হয়েছিল বায়ুপ্রবাহের বিপরীত দিকে নিয়ে যায়। এইবার যখন আমরা প্লেট রাখি একটা, সেটা প্লেটটি গাড়ির সঙ্গে যখন যুক্ত থাকে তখন কিন্তু পাখা ও প্লেট সমান এবং বিপরীতমুখী বল অনুভব করে, তাহলে গাড়ির ওপর মোট বল কিন্তু শূন্য, যেটা তোমরা বলছিলে সিস্টেমের ওপর মোট বল শূন্য, তাই গাড়িটি থেমে থাকে। তৃতীয় ক্ষেত্রে আমরা যখন প্লেটটিকে রাখি কিন্তু গাড়ির সঙ্গে নয়, গাড়ির সামনে, তখন কিন্তু আবার সিস্টেমের ওপর কিন্তু মোট বল শূন্য হয় না, একটি সমান ও বিপরীত বল প্রয়োগ হয় সেখানে গাড়ির ওপর, এবং তার জন্য গাড়িটি কিন্তু পেছনে সরে আসে। আশা করি প্রশ্নের উত্তরটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমার মনে হয় আমরা সবাই ছোটোবেলায় একটা খুব মজাদার এক্সপেরিমেন্ট করতাম। এক্সপেরিমেন্ট ঠিক বলবো না, মজাই বলা যায়। চেয়ারে বসে চেয়ারটাকে তোলার চেষ্টা, কিছুটা এই এক্সপেরিমেন্টে দেখে সেটা মনে পড়ে গেল। একই তো জিনিস, তাই না? তো এই মজার ছলে কত বিজ্ঞান কিন্তু আমাদের জীবনেও এরকমভাবে ঢুকে আছে। আপাতত প্রথম প্রশ্নের পর স্কোর কি দাঁড়িয়েছে দেখা যাক। দাঁড়িয়েছে টিম এমএন সাহা যেহেতু ওদের সরাসরি প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি, মানে সঠিক উত্তর দিতে পারেনি, সেই প্রশ্ন কিন্তু গ্র্যাব করে নিল টিম পিসিরে, এবং তারা বোনাস হিসেবে 5 নম্বর জুটিয়ে নিয়েছে নিজেদের খাতায়। দেখা যাক পরের প্রশ্ন কি আসে। এই পর্বের সরাসরি দ্বিতীয় প্রশ্নটি চলে যাচ্ছে টিম পিসির কাছে, এবং বরাবরের মতো আমাদের কাছে রয়েছে একটি পরীক্ষা, এবং সেই পরীক্ষার জন্য রয়েছে একটি এক্সপেরিমেন্টাল সেটআপ। আমরা দেখে নিই সেই এক্সপেরিমেন্টাল সেটআপে কী কী রয়েছে। আমাদের কাছে রয়েছে একটি ম্যাগনেট, এবং তার সামনে দেখো রয়েছে চৌম্বকীয় পদার্থে তৈরি একটি হিটিং কয়েল বা কুণ্ডলী। এটা চৌম্বকীয় পদার্থ তৈরি হওয়ায় ম্যাগনেটটি কিন্তু এর সঙ্গে আটকে রয়েছে, অ্যাটাচ হয়ে রয়েছে। আর আমাদের কাছে রয়েছে 12 ভোল্ট একটি এসি সোর্স, পাওয়ার সোর্স। এবার তোমরা অনুমান করতে পারবে আমরা যদি পাওয়ার সোর্সটা চালু করে এই হিটিং কয়েলটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ করি তাহলে কি ঘটবে? এটি প্রশ্ন নয়, কিন্তু চলো করে দেখা যাক। আমরা অন করছি পাওয়ার সোর্স। দেখো মজার ঘটনা, এই ম্যাগনেটটি কিন্তু হিটিং কয়েলটা থেকে আলাদা হয়ে গেল, ডিট্যাচ হয়ে গেল, আর দেখতে পাচ্ছ লাল হয়ে রয়েছে, যেটা প্রমাণ করে এটা কিনা গরম হয়ে উঠেছে। আমরা আরেকটা জিনিস করব, এবার সুইচ অফ করে দেব। সুতরাং দেখতে পাচ্ছ আবার কিন্তু অ্যাটাচ হয়ে গেল।
যখন ওটি ঠান্ডা হলো। এবার এর রং কিন্তু আর লাল নেই, সুতরাং এটা প্রমাণ করে এটা ঠান্ডা হয়ে গেছে। টিম পিসি রয়ের কাছে প্রশ্ন হচ্ছে, হিটিং কয়েলটি যখন গরম করা হচ্ছে তখন ম্যাগনেটটি ডিট্যাচ হয়ে যাচ্ছে, কিন্তু যখন ঠান্ডা থাকছে তখন কিন্তু ম্যাগনেটটি অ্যাটাচ হয়ে রয়েছে চৌম্বকীয় পদার্থের সঙ্গে। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। সময় কিন্তু এগিয়ে চলেছে। এটা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে যখন ওটা লেগে আছে তার কারণ তখন অল্টারনেটিং কারেন্টটা চলছে না। অল্টারনেটিং কারেন্টের কাজ হচ্ছে পোলারিটিটাকে রিভার্স করে দেওয়া। যখন ওটার পোলারিটি রিভার্স হয়নি তখন লাইক পোল জানি আমরা রিপেল করে আর আনলাইক পোল অ্যাট্রাক্ট করে। তখন ওখানে আনলাইক পোল ছিল, একটা নর্থ ছিল, ওটা সাউথ ছিল। যখন অল্টারনেটিং কারেন্টটা অ্যাপ্লাই করা হলো তখন ওটা সাউথ নর্থ পোল হয়ে গেল, আর এটাতে নর্থ পোল আছে, নর্থ পোলে রেপেল করলো, তাই জন্য ওটা সরে গেল। আবার যখন ওটা অফ করে দেওয়া হলো তখন ওটা আবার ওটার কাছে চলে গেল, কারণ তখন ওটা পোলারিটিটা চেঞ্জ হয়ে গিয়ে আবার সাউথ পোল হয়ে গেল, তাই জন্য। অল্টারনেটিং কারেন্টের কাজ হচ্ছে পোলারিটিটাকে বারবার ফিক্স টাইমে রিভার্স করা, যে কারণে ম্যাগনেটটা একেবারে সরে ছিল না, ওটা দুল ছিল মাঝখানে। একটা পয়েন্টে যখন আনলাইক পোল হয়ে যাচ্ছে পোলারিটিটা ওর কাছে চলে আসছে, আবার লাইক পোল হয়ে দূরে সরে যাচ্ছে। তোমরা তোমাদের চেষ্টা করেছো, কিন্তু উত্তরটি সঠিক নয়, সুতরাং উত্তরটি বোনাস হিসাবে চলে যাবে টিম এমএন শাহর কাছে। এবং তোমরা উত্তর দেওয়ার জন্য পাবে 10 সেকেন্ড। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় কিন্তু ক্রমশ কমে আসছে। না, কোনো টিমই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলো না, যাই হোক ওরা চেষ্টা করেছে। এবার আমরা এই প্রশ্নের সঠিক উত্তর কি এবং একটু বিশদে তার ব্যাখ্যা দেখে নিই। প্রথমে কিন্তু ম্যাগনেটটি, যেহেতু চৌম্বকীয় পদার্থ হিটিং কয়েল রয়েছে, সেটি অ্যাটাচ হয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। একটা চৌম্বকীয় পদার্থকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে, এটাই তার ধর্ম। কিন্তু যখন এটিকে গরম করা হয় তখন একজন বিজ্ঞানী রয়েছেন কুরি, তার নাম অনুসারে 20 পয়েন্ট বলা হয়। সেই 20 পয়েন্টের উপরে ওই চৌম্বক পদার্থটি যদি পৌঁছে যায় তাহলে কিন্তু তার চৌম্বকীয় ধর্ম হারিয়ে ফেলে, তখন ম্যাগনেটটি ডিট্যাচ হয়ে যায়। এটি সঠিক উত্তর। এবং একটা জিনিস খেয়াল করার, হিটিং কয়েলটা কিন্তু তার চৌম্বকীয় ধর্ম হারিয়ে ফেলছে, ম্যাগনেটটি নয়, যার প্রমাণ হচ্ছে ম্যাগনেটটির পেছনে রাখা এই আলপিনগুলোকে সে কিন্তু অ্যাট্রাক্ট করে রয়েছে। সুতরাং এইটি হচ্ছে সঠিক উত্তর। এবং যখন ঠান্ডা হয়ে আবার ফিরে আসে তখন তার চৌম্বক ধর্ম হিটিং কয়েলটি আবার ফিরে পায়, সেই জন্য কিন্তু এটি আবার অ্যাটাচ হয়ে যায় হিটিং কয়েলের সঙ্গে। আশা করি তোমরা সবাই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। ধন্যবাদ। যেমনটা শুরুতে বলছিলাম যে পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য এবং যাচাইযোগ্য সবটাই কিন্তু তোমাদের করতে হবে এখানে। পরীক্ষা এবং যাচাই ব্যাপারটা তো স্যারেরা করে দিচ্ছেন, কিন্তু তোমাদেরকে পর্যবেক্ষণটা ভালো করে করতে হবে, তবেই কি একটা জিনিসের সঠিক উত্তর দিতে পারবে, তাই না? যে কারণেই ভালো করে খেয়াল করনি বলে হয়তো আগের উত্তরটা সঠিক দিতে পারলে না। খেয়াল রেখো পরের বার থেকে। প্রথম রাউন্ড অর্থাৎ সরাসরি প্রশ্নোত্তরের প্রথম রাউন্ডের শেষে স্কোর দাঁড়িয়ে রয়েছে টিম পিসিরে 5 নম্বরে এবং টিম এমএন সাহা এখনও খাতা খুলতে পারেনি। দেখা যাক পরের প্রশ্নের উত্তর কি আসে। এবার সরাসরি প্রশ্ন চলে আসবে টিম পিসির কাছে, এবং বরাবরের মতো আমাদের কাছে রয়েছে একটি এক্সপেরিমেন্ট এবং তার জন্য রয়েছে একটি এক্সপেরিমেন্টাল সেটআপ। প্রথমে আমরা এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখে নিই। আমাদের কাছে রয়েছে 2টি কপিকল যুক্ত একটি সিস্টেম এবং সেটি কিন্তু সাম্যাবস্থায় রয়েছে। তোমরা দেখতে পারো যে কোনো জায়গায় এটিকে রাখা হোক না কেন, এটি কিন্তু তার সাম্যাবস্থা বজায় রাখে। পরিষ্কার? সাম্যাবস্থা মানে ইকুইলিব্রিয়াম, তারা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকে। কনভিন্সড? এবার তোমরা, এটা প্রশ্ন নয় কিন্তু ধারণা করে বলো দেখি, যে আমরা যদি একদিকে 100 গ্রাম লোড চাপাই তাহলে অন্যদিকে সাম্যাবস্থা ফিরিয়ে আনার জন্য কত গ্রাম লোড চাপাতে হতে পারে? 100 গ্রাম, তাই বলছো? ঠিক আছে, চলো করে দেখি। 50 গ্রাম, তার সঙ্গে আরও 50 গ্রাম, টোটাল হলো 100 গ্রাম। অবভিয়াসলি সিস্টেমটি তার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বজায় থাকবে না, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা কি করব, এই কপিকল সিস্টেমের অপর প্রান্তে 50 গ্রাম লোড অ্যাড করব। খেয়াল করো, 50 গ্রাম।
অ্যাড করা হলো। দেখো সিস্টেমটি কিন্তু তার সাম্যাবস্থায় ফিরে এসছে। একদিকে আমরা লোড করলাম 100 গ্রাম, অন্যদিকে আমরা অ্যাড করলাম 50 গ্রাম। টিম পিসির এর কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, কেন এই কপিকলযুক্ত সিস্টেমটি একদিকে 100 গ্রাম লোড চাপানো হয়, অপর দিকে যেমন তো আমরা এক্সপেক্ট করেছিলাম তেমন কিন্তু হয় না। 100 গ্রামের জায়গায় শুধু 50 গ্রাম লোড চাপালেই সিস্টেমটা কিন্তু আবার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় ফিরে আসে। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। সময়ের দিকে একটু খেয়াল রেখে। এটা হচ্ছে তার কারণটা হচ্ছে যখন এখানে দুটো যখন সেম ছিল তখন যখন 100 গ্রাম ওয়েটটা তুমি ওই পাশটাতে চাপানো হলো তখন ওটার ভার বেড়ে গেল, তাই জন্য ওই দিকে বেশি অ্যাক্সেলারেশন কাজ করলো, তাই জন্য ওটার ওপরে কিন্তু দুটো টেনশন কাজ করছে, একটা এই রোপেরটা আর একটা ওই রোপেরটা, একটা হ্যাঁ এই দুপাশেরটা। আর এইটাতে তখন একটাই টেনশন কাজ করছিল ওই একটা দড়ির জন্য, নিচের দিকে দুটোতেই এমজি কাজ করছে। এবার আমরা জানি টেনশন ইজ অ্যাক্সেলারেশনটা তখন কিন্তু ছিল না, কারণ দুটোই ইকুইলিব্রিয়ামে ছিল। তারপরে যখন ওইটাতে আমরা 100 গ্রাম চাপিয়ে দিলাম তখন অ্যাক্সেলারেশনটা মাসটা বেড়ে গেল, তাই জন্য এফ ইজ ইকুয়াল টু এম এ আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে, তাই জন্য ওটাতে অ্যাক্সেলারেশনটা বেড়ে যাওয়ার কারণে ওই দিকে একটা ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন তৈরি হলো, তাই জন্য ওটাতে হয়ে গেল হচ্ছে 2t ইজ ইকুয়াল টু mg প্লাস ma। অথচ এই দিকটাতে তখন হয়ে গেল এইদিকে ওপরে উঠছে অ্যাক্সেলারেশন, তাই জন্য এটা হয়ে যাবে হচ্ছে t ইজ ইকুয়াল টু mg মাইনাস ma। এটা হলো, কিন্তু তখন তারপরে যখন এই দিকেরটাতে 50 গ্রাম দেওয়া হলো তখন দুটোই ব্যালেন্স হয়ে গেল। তার কারণ হচ্ছে টেনশনটা তখন যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে ওই অ্যাঙ্গেলটা তখন সেম হয়ে গেছিলো, তাই জন্য আমার মনে হচ্ছে এটা হওয়ার কারণ। টিম পিসিটা কিন্তু উত্তরের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছিল, কিন্তু সঠিক উত্তরটি এখনো আমরা পাইনি। তাই বোনাস প্রশ্ন নিয়ে আমরা চলে আসব টিম এমএন শাহর কাছে। টিম এমএন শাহর উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। একটাতে বলো। ওইটাতে হ্যাঁ 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 এইটাতে 3টে ছিল, হ্যাঁ, তো ওটাতে 150 গ্রামের 150 গ্রাম ভর ছিল, তো আর একটাতে আর এটাতে ছিল হচ্ছে 100। তো দুটোতে তো একটাতে 50 যোগ করা হলো আর একটাতে 100, তো যেটাতে 150 ছিল সেটাতে 200 হলো, আর মানে 50 গ্রাম ভরটাতে যোগ করা হলো সেটাতে 200 হলো, আর যেটা 100 গ্রাম ছিল সেটাতে 100 আরও যোগ করা হলো, তো 200 হলো, তো সাম্যাবস্থা আবার তাই ফিরে এলো। না, এটাকেও আমি সঠিক উত্তর হিসাবে নিতে পারছি না। কেউই এই প্রশ্নের জন্য কোনো নাম্বার পাচ্ছে না। আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের কিন্তু সরাসরি বিশদ উত্তরে। তো দেখো, দুটি কপিকলযুক্ত এই সিস্টেম রয়েছে এবং এই দুটি কপিকলযুক্ত সিস্টেমের যেদিকে লোড এন্ড রয়েছে এবং যেদিকে এফার্ট এন্ড রয়েছে, এই দুটো এন্ডের মধ্যে যে রেশিও হয়, অর্থাৎ কিনা বাধা ডিভাইডেড বাই প্রযুক্ত বল, এফার্ট লোড ডিভাইডেড বাই এফার্ট, দ্যাট ইজ ইকুয়াল টু, টেনশনটা তোমরা ঠিকই বলেছিলে, এখানে 2t প্রযুক্ত হয়, এখানে t প্রযুক্ত হয়, কিন্তু তার রেশিওটা বলনি এবং যান্ত্রিক সুবিধার কথা বলনি। সো এখানে যান্ত্রিক সুবিধা হলো 2। এই কারণে কপিকলে একদিকে কিন্তু 100 গ্রাম দেওয়া হলো, তার দিকে 2 যান্ত্রিক সুবিধা হয় 100 ডিভাইডেড বাই 2, সেখানে কিন্তু 50 গ্রাম ওয়েট দিতে হলো। এটাই হচ্ছে কপিকলের যান্ত্রিক সুবিধা এবং সেই জন্যই কিন্তু এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি একটু অবাক করা রেজাল্ট। একদিকে 100 গ্রামকে ভারসাম্য বজায় রাখছে আর একদিকে 50 গ্রাম। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি পুরোপুরি এবার বুঝতে পেরেছ। বিজ্ঞানে এটা হয় ওটা ওরকম এরকম কোনো কথা চলে না। বিজ্ঞান ততক্ষণ পর্যন্ত যুক্তি খুঁজে যায় যতক্ষণ না সে কনভিন্সড হচ্ছে। তাই জন্যই তোমাদের উত্তরটা সঠিক হতেও হয়নি। তোমাদের কাছেও সুযোগ এসেছিল উত্তর দেওয়ার, কিন্তু তোমরাও সঠিক উত্তর দিতে পারোনি, যে কারণেই স্কোর কিন্তু এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ টিম পিসিরে রয়েছে 5 নম্বরে এবং টিম এমএন শাহার এখনও কিন্তু খাতা খোলা বাকি রয়েছে। কিন্তু সরাসরি প্রশ্নোত্তরের আমরা শেষ প্রশ্নে হাজির হয়েছি। ভালো করে উত্তর দিতে হবে, হ্যাঁ? ওকে স্যার, আমরা এবার এই পর্বের সরাসরি রাউন্ডের
শেষ প্রশ্নে সেটিতে চলে এসেছি। প্রশ্ন যাবে টিম এমএন শাহর কাছে সরাসরিভাবে, এবং তার জন্য আমাদের যথারীতি রয়েছে একটা এক্সপেরিমেন্টাল সেট আপ। আমাদের কাছে দেখতে পাচ্ছ রয়েছে একটি ইউটিউব, এবং ইউটিউবের মধ্যে কিন্তু রয়েছে রঙিন জল। এর ডান দিকে এটিতে কিন্তু জলই দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু বাঁ দিকে যেই অংশটিকে ঢাকা রয়েছে সেখানে কিন্তু একটি জলের চেয়ে হালকা তরল রাখা রয়েছে। এটি ঢাকা রয়েছে, আমি অনুরোধ করব এই ঢাকাটি এবার সরিয়ে দিতে। হ্যাঁ, এখানে ঢাকাটি সরিয়ে দিলে তোমরা দেখতে পাচ্ছ এই জলের স্তর, এই পাশের জলের স্তর কিন্তু এই পাশের হালকা তরলের চেয়ে কম রয়েছে। তোমরা একটা মার্কিং ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে তোমাদের কাছে, সেটা দিয়ে তোমরা আরও ভালোভাবে দেখে নিতে পারো দুটো জলের স্তর আর হালকা তরলের স্তর কিন্তু সমান নয়, তাই তো? সুতরাং তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে টিম এমএন শাহর কাছে, আমরা জানি জলস্তর দুদিকে সমান চাপ দেয় এবং জলস্তর সমান থাকে, কিন্তু এই ক্ষেত্রে আমরা একটি হালকা তরলের স্তর বেশি রয়েছে তার উচ্চতা এবং জলের স্তর কম রয়েছে। এই ঘটনার ব্যাখ্যা কী? তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় কিন্তু এগিয়ে চলেছে। তোমাদের কাছে কিন্তু আর 2-3 সেকেন্ড মাত্র রয়েছে। না, তোমাদের কাছ থেকে আমরা সঠিক উত্তর বা কোনো উত্তরই পেলাম না। তো এই প্রশ্নটি বোনাস হিসাবে চলে যাবে টিম পিসির কাছে। এই যে ভারী তরলটি রয়েছে, এই রঙিন জলটা যেটা ভারী তরলটা, সেটা যেহেতু ভারী তাই তাতে প্রেশারটা বেশি পড়ছে, এটা নিচের দিকে নেমে গেছে। কিন্তু ওই দিকের যে তরলটা যেটা হালকা, যেটা ওপর দিকে ভেসেছে, কারণ ওটা প্রেশার যেহেতু বেশি দিতে পারছে না, ওটাতে নিজের মতো জায়গা অকুপাই করে উঁচু হয়ে রয়েছে, প্রেশারটা যেটা দিয়েছে সেটা কম। অনেকটা উত্তরের কাছাকাছি বলবো, প্রায় সঠিক উত্তরই। তোমরা আর কিছু যোগ করতে চাও, কোনো সূত্র, কোনো কিছু? মানে যেহেতু জলের যে আপথ্রাস্ট, যেটা জলের মানে যেটা প্রেশার অ্যান্ড আপথ্রাস্ট, সেটার জন্যই ওই তরলটা যেহেতু কম আপথ্রাস্ট দিচ্ছে, তো ওটা ওপর দিকে বেশি ভাসছে না, মানে এটা ওপর দিকে রয়েছে, ওটার প্রেশারটা কম, ওই জলের প্রেশারটা নিচেরটার দিকে কম দিচ্ছে, যে কারণে দুদিকে ব্যালেন্স হচ্ছে। বুঝতে পেরেছি। আমরা এটাকে সঠিক উত্তর বলে গণ্য করব, এবং ওরা পেয়ে যাচ্ছে বোনাস নাম্বার হিসেবে 5টি মূল্যবান পয়েন্ট। আমরা এবার উত্তরটি একটু বিশদে জেনে নিই। আমরা জানি প্রেশার P = HdG, যেখানে H হচ্ছে উচ্চতা, D হচ্ছে ডেন্সিটি অফ দ্যাট লিকুইড, অ্যান্ড G হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তো তোমরা দেখতে পাচ্ছ এক পাশে হালকা তরল, সুতরাং P = h ρg ফর্মুলা দিয়েই তোমরা বলতে পারো HdG বা h ρg, যে ঘনত্ব যদি কম হয়, যেহেতু G দুটো ক্ষেত্রেই এক, তাহলে হাইট তার কিন্তু বেশি হতে হবে, এবং ঘনত্ব যদি বেশি হয় H তার হাইট কিন্তু কম হতে হবে, কারণ G যেহেতু কনস্ট্যান্ট, Hd সেটাও কিন্তু একটা কনস্ট্যান্ট হতে হবে। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য বোনাস হিসাবে টিম পিসিরে পেয়ে গেল 5টি মূল্যবান পয়েন্ট। বার্নার্ড শ বলেছিলেন যে বিজ্ঞান এমনই একটা মজাদার জায়গা যেখানে একটা প্রবলেম সলভ করার আগে আরও 10টা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো তোমাদের ক্ষেত্রেও সেটাই ঘটছে, যে এক্সপেরিমেন্টগুলো আসছে, তোমাদের ভাবতে হচ্ছে, সেগুলোর পর গিয়ে অ্যান্সার দিতে হচ্ছে, কিন্তু তারপরেও সঠিক উত্তর অনেকগুলোই আসেনি। তো যেটা দেখা যাচ্ছে এখন, যে সরাসরি প্রশ্নোত্তর পর্বের কেউই নিজেদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু টিম পিসিরে 2টো বোনাস পয়েন্ট কিন্তু জুটিয়ে নিয়েছে নিজেদের কাছে, অর্থাৎ তাদের নম্বর এই মুহূর্তে রয়েছে 10-এ, কিন্তু টিম এমএন সাহা এখনও খাতা খোলা বাকি। দেখা যাক এরপর যে কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট আসবে সেখান থেকে ওরা সঠিক উত্তর কারা দেয়। এবার এই বাজার রাউন্ডের সাজ সরঞ্জাম দেখে তোমরা বুঝেই গেছো এই প্রশ্নটি আসতে চলেছে রসায়ন বা কেমিস্ট্রি থেকে। আমাদের কাছে মাঝখানে রয়েছে বিকারে রাখা একটি বাদামি বর্ণের দ্রবণ, যার রাসায়নিক নাম হলো আয়োডিন। আর আমাদের কাছে 2টি গ্লাস রয়েছে, ডান দিকের গ্লাসটি রয়েছে ফাঁকা, তাতে কিছুই নেই, এবং ডান দিকের গ্লাসটিতে রয়েছে সোডিয়াম থায়োসালফেট। দেখতে পেয়েছো পরিষ্কার? এবার আমরা বাদামি বর্ণের আয়োডিন দ্রবণটিকে একে একে 2 গ্লাসে ঢালবো। প্রথমে খালি গ্লাসটিতে আমরা দেখতে পাচ্ছি বাদামি বর্ণের দ্রবণটি কিন্তু তার রং অপরিবর্তিত রেখেছে। এবার আমি
সেই দ্রবণটি ঢালবো সোডিয়াম থায়োসালফেটের মধ্যে। অবাক কাণ্ড, কালার ভ্যানিশ। তোমরা দেখতে পেলে একটিতে সোডিয়াম থায়োসালফেট যেখানে রয়েছে সেখানে কিন্তু আয়োডিন তার বাদামি বর্ণ হারিয়ে ফেলে এবং সেটি বর্ণহীন একটি তরলে পরিণত হয়। আরেকটি ক্ষেত্রে যেখানে কিছু ছিল না সেখানে কিন্তু আয়োডিন নিজের বর্ণ অপরিবর্তিত রাখে। তো এই ঘটনাটির ব্যাখ্যা কি? বাজার টিপে উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। অল্প সময় রয়ে গেছে, কেউই সঠিক উত্তর দেওয়ার জন্য বাজারটি টিপতে পারোনি, সুতরাং আমি চলে যাচ্ছি সরাসরি এর বিশদ উত্তরে। দেখো, যেই গ্লাসটিতে কিছু ছিল না, এটা তো অবভিয়াস কোনো রাসায়নিক বিক্রিয়া সেখানে হয় না, ফলে আয়োডিনের বর্ণ অপরিবর্তিত রাখে। কিন্তু দ্বিতীয় গ্লাসটিতে ছিল সোডিয়াম থায়োসালফেট, সেটি কিন্তু আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে এবং দুটি বর্ণহীন দ্রবণ তৈরি করে। একটি হচ্ছে সোডিয়াম আয়োডাইড, আরেকটি হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনাইট। সেক্ষেত্রে আমরা বর্ণহীন দ্রবণ পেয়ে যাই। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। ধন্যবাদ। এত মজাদার একটা এক্সপেরিমেন্ট হলো, কিন্তু তোমরা কি উত্তর দেওয়ার সাহস করলে না কেন? জানা ছিল না? সোডিয়াম আয়োডাইড যেটা ছিল ওটা পেরেছিলাম গেস করতে, কিন্তু থায়োসালফেটের ফর্মুলাটা ভুলে গেছিলাম, তাই ওটা আর গেস করতে পারিনি। মানে সঠিক উত্তর না জেনে বাজার টেপাটা ঠিক নয়, কারণ ওরা এই মুহূর্তে লিড করছে বোর্ডটাকে। তো তোমাদের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে ওদের সমান সমান হওয়ার। পরের উত্তরটা কিন্তু ঠিক করে দিতে হবে। দেখা যাক পরের কোয়েশ্চেন কি আসে। বাজার রাউন্ডের এই প্রশ্নের জন্য আমরা পর্দায় একটি ভিডিও দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি পর্দায় একটি ভিডিও এবং তাতে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে দেখতে পাচ্ছি এবং ভাইরাসের কিছু অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি এবং ভাইরাসটির নামও দেখলে তোমরা ব্যাকটেরিওফাজ। তো তোমাদের কাছে প্রশ্ন হলো, এই ব্যাকটেরিওফাজ ভাইরাসকে কেন ব্যাকটেরিয়া ভক্ষক বলা হয়? ব্যাকটেরিয়া ইটার। ওকে, বাজার টিপে উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। সময় কিন্তু এগিয়ে চলেছে, আর মাত্র কয়েক সেকেন্ড রয়েছে। না, কোনো টিমের কাছ থেকেই কিন্তু আমরা কোনো উত্তর পেলাম না। এবার আমরা দেখে নিই সঠিক উত্তরটি কি। ব্যাকটেরিওফাজ হলো একটি বিশেষ ধরনের ভাইরাস যা ব্যাকটেরিয়াকে সংক্রামিত করতে পারে। প্রকৃতপক্ষে ব্যাকটেরিওফাজ শব্দের আক্ষরিক অর্থও কিন্তু ব্যাকটেরিয়া ভক্ষক, কারণ এই ভাইরাসগুলো তাদের হোস্ট কোষগুলোকে অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝে গেছো। তো এই প্রশ্নের কোনো উত্তরই কেউ না দেওয়ায় স্কোর অপরিবর্তিত থাকছে। ধন্যবাদ। তোমাদের বিষয়ে এটুকুই বলায়, আরও বেশি কিন্তু কিউরিয়াস হতে হবে, আরও বেশি সাহসী হতে হবে। যে প্রশ্ন আসছে তোমাদের দিকে ছুটে, সেগুলোর উত্তর করার চেষ্টা করতে হবে, তাই তো? যাই হোক, এখান থেকে এইটুকু শিখে গেলে এগুলো কিন্তু কাজে লাগিও। আজকের এপিসোডের সমস্ত প্রশ্ন হয়ে গেছে এবং আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। কিন্তু অ্যাজ এক্সপেক্টেড, যেহেতু আমরা বাজার রাউন্ডে কোনো স্কোর পাইনি, তাই টিম এমএন সাহা এই মুহূর্তে রয়েছে 0-এ। কিন্তু টিম পিসিরে যেহেতু দুটো বোনাস পয়েন্ট নিয়েছিল, তাই ওদের নম্বর রয়েছে 10-এ। তাই আজকের এই এপিসোডের উইনার টিম পিসিরে, অর্থাৎ সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। অনেক অনেক অভিনন্দন তোমাদের। তোমরা একটু সামনে চলে এসো, তোমরাও সামনে চলে এসো। স্যার, আপনাকে অনুরোধ করবো ওদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। অবশ্যই। প্রথমে রানার আপ বিতান ঘোষ, কৃষ্ণেন্দু ভুনিয়া, প্রিয়াংশু ঘোষ এবং এবার উইনার ঐশানী বিশ্বাস, রায়ান লুইস, অগ্নিজিতা চক্রবর্তী। বেশ, এইবার আমরা দুই স্কুলের ম্যাডামদের ডেকে নেব।
দুই স্কুলের জন্যই দূরদর্শনের তরফ থেকে রয়েছে সুন্দর মেমেন্টো। প্রথমে হেয়ার স্কুল কলকাতা এবং এরপর সেন্ট অগাস্টিনস ডে স্কুলের জন্য। আসলে কোয়েস্ট 3.0-র উদ্দেশ্যই হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের আরও বিজ্ঞান মনস্ক করে তোলা। সে কারণেই এত এক্সপেরিমেন্ট, সে কারণেই এত প্রশ্ন উঠে আসা। আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে, সঙ্গে নিয়ে আরও দুটো স্কুল, আরও কিছু এক্সপেরিমেন্ট, আরও কিছু প্রশ্ন। কিন্তু শেষ করার আগে আপনাদের জন্য থাকবে প্রশ্ন। উদ্ভিদের প্রাণ যিনি করেন আবিষ্কার, কিংবা সেই প্রযুক্তি নাম যার বেতার, সেই মহাপ্রাণ ৬০তম জন্মদিনে স্থাপিলেন এক প্রতিষ্ঠান কলিকাতা স্থানে। এশিয়াতে প্রথম এই গবেষণাগার আন্তঃবিভাগীয় গবেষণা করিল প্রচার। যদি পারো বলিতে কি ইহার নাম, পাইবেই পাইবে যথার্থ ইনাম। উত্তর পাঠাতে হবে আগামী 7 দিনের মধ্যে নিচের দেওয়া এই লিঙ্কে। প্রথম সঠিক উত্তরদাতার নাম এবং ছবি দেখানো হবে দূরদর্শনের পর্দায়। গত সপ্তাহের সঠিক উত্তর হল বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায় দ্বারা প্রতিষ্ঠিত ভারতের প্রথম রাসায়নিক এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি। মহান বিজ্ঞানীর কল্পনা ও স্বপ্ন 12 এপ্রিল 1901 সালে বাস্তবায়িত হয় এবং এই প্রতিষ্ঠানটির জন্ম হয়। সূচনা হওয়ার পরেই বেঙ্গল কেমিক্যালস দেশীয় প্রযুক্তি এবং দক্ষতা নিযুক্ত করে মানসম্পন্ন রাসায়নিক ঔষধ, ফার্মাসিউটিক্যাল এবং এফএমসিজি পণ্য তৈরির জন্য প্রথম ভারতীয় কোম্পানি হয়ে ওঠে। গর্বের সঙ্গে বলা যায় যে এটি পরাধীন ভারতবর্ষের প্রথম মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় মনে প্রাণে চাইতেন বাঙালি শিল্প উদ্যোগী জাতিতে পরিণত হোক, তাই নিজের সঞ্চয়ের 700 টাকায় বেঙ্গল কেমিক্যালস স্থাপন করেছিলেন। 1905 সালে মানিকতলায় প্রথম কারখানার সাথে পথ চলা শুরু। পরে আরও 3টি কারখানা প্রতিষ্ঠিত হয়। 15 ডিসেম্বর 1980-তে কেন্দ্রীয় সরকার বেঙ্গল কেমিক্যালসকে জাতীয়করণ করে। বেঙ্গল কেমিক্যালসের ফিনাইল, ন্যাপথলিন বল, ব্লিচিং পাউডার, হোয়াইট টাইগার ফ্লোর ক্লিনার, ক্যান্থারাইডিন হেয়ার অয়েল ইত্যাদির মতো বিখ্যাত এফএমসিজি ব্র্যান্ডের পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের এবং ক্রিটিক্যাল কেয়ারের জন্য বিভিন্ন ওষুধও তৈরি করে। বেঙ্গল কেমিক্যালস ফেরিক্যালামের মতো জল পরিশোধকের জন্যও বিখ্যাত। বর্তমান ছাত্রছাত্রীদের কাছে আমার একটাই আশা যে তোমরা বিজ্ঞানে সুশিক্ষিত হয়ে ভারতবর্ষে নতুন শিল্প প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। প্রফুল্লচন্দ্র রায় 1901 সালে তখন সেটারই চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষে ভারতের নিজস্ব উৎপাদনের জিনিস দিয়ে দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে দেশের মানুষ বিদেশি পণ্যের ওপর কোনো নির্ভরশীল না হয়। সেই উদ্যোগ আজকালকার ছাত্রছাত্রীদের নিতে হবে। গত সপ্তাহে প্রথম সঠিক উত্তরদাতা সতীর্থ মণ্ডল, হাওড়া শ্যামপুর থেকে। এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্ব দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্ন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য নমস্কার।